আচ্ছা, আমরা আজকের যেই পার্টটা দেখবো সেটা হলো ট্রান্সফর্মার প্যারালাল অপারেশন। তাহলে ট্রান্সফর্মার প্যারালাল অপারেশনের ক্ষেত্রে আমাদের কিছু কন্ডিশন আগে আগে দেখতে হবে যে ট্রান্সফর্মার প্যারালাল অপারেশনের শর্তগুলো কি কি, সেই অনুযায়ী আমরা ট্রান্সফর্মার গুলোকে প্যারালালে অপারেশন করব। সেক্ষেত্রে আমরা একটা কাজ করব, যে যে সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার গুলোকে আমরা প্যারালালে অপারেশন করব। আর একটা বিষয় তোমাদের বলে রাখি, সেটা হলো আজকের যে পার্টটা আমরা পড়তেছি সেই পার্টটা ধরে নিতে পারো তোমাদের একটা এক্সট্রা পার্ট পড়াচ্ছে। সাধারণত প্যারালাল অপারেশন ট্রান্সফরমারের পড়ানো হয় না, কিন্তু আমি তোমাদেরকে পড়াচ্ছি আর কি। এই কারণ আমাদের সিলেবাসে এটা তেমন একটা আসেও না, তাও মাঝে মধ্যে যদি আসে এই জন্য আমরা ট্রান্সফার প্যারালাল অপারেশনটা পড়াচ্ছি। হ্যাঁ, এবার কোশ্চেন করো। আচ্ছা, সেটা আমি জোরে বলবো, সমস্যা নেই, আস্তে আসতেছে তার জন্য আমি জোরে বলতে পারবো, অসুবিধা নেই। এখন মনে হয় ভালোভাবে শুনতে পারতেছো। ওকে, তাহলে আমরা যে কাজটা করব আজকের সেটা হলো ট্রান্সফর্মার প্যারালাল অপারেশন। তাহলে আগে দেখি এই প্যারালাল অপারেশন করতে গেলে শর্তগুলা কি কি, আর এই শর্তগুলো যদি স্যাটিসফাই না হয় সেক্ষেত্রে কি সমস্যা হবে। তাহলে আমরা দেখি ট্রান্সফার প্যারালাল অপারেশনের শর্ত। এখনো আসলে একজনকে দিয়ে আমি করাচ্ছি, তো ও অর্ধেক রেডি করছে, বাকিটা এখনো করতে পারেনি, এই জন্য করতেছে, বলছে ভাই আপনাকে আমি ফুল করে পিডিএফ করে দিয়ে দিব। তা একটু সময় দাও, আমি হয়তো তোমাদের পিডিএফটা দিয়ে দেবো সর্বশেষ, ঠিক আছে? তাহলে আমরা ট্রান্সফার প্যারালাল অপারেশন শর্তগুলা, ফার্স্ট যে শর্ত সেটা হলো ইকুয়াল ভোল্টেজ রেশিও হইতে হবে। এগুলো যদি স্যাটিসফাই করে তাহলে সব থেকে ভালো, স্যাটিসফাই না করলেও করা যাবে, সেক্ষেত্রে কিছু ক্ষতি আছে। তাহলে আমরা ফার্স্ট যেটা পাইলাম, ইকুয়াল ভোল্টেজ রেশিও, ভোল্টেজ রেশিও সমান হতে হবে। তাহলে ভোল্টেজ ভোল্টেজ রেশিও সমান হতে হবে। তাহলে আমি পাশে আরো একটা পার্ট তোমাদের লিখে দিব, যদি এইটা যদি সমান না হয় সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে। তাহলে যদি সমান না হয়, যদি সমান না হয়, যদি ভোল্টেজ রেশিও সমান না হয়, তবে সার্কুলেটিং কারেন্ট প্রবাহিত হবে। কারেন্ট প্রবাহিত হবে, এটা একটা বিষয়। দুই নম্বরে যেটা আসতেছে সেটা হলো সেম ট্রান্সফরমার ট্রান্সফরমার ইম্পিডেন্স, মানে ইম্পিডেন্স সেম হইতে হবে। উভয় সকল যে ট্রান্সফরমার গুলো প্যারালাল অপারেশন করব তাদের ইম্পিডেন্স সেম হইতে হবে। ইম্পিডেন্স সেম হতে হবে। যদি না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি না হয় তাহলে আনব্যালেন্স লোড শেয়ারিং করবে। যদি ইম্পিডেন্স সমান না হয় তবে আনব্যালেন্স বা আনইকুয়াল বলতে পারি আমরা, আনইকুয়াল লোড শেয়ারিং করবে। আচ্ছা, এটা একটা বিষয়। তাহলে পরীক্ষা আসলে আমরা 4টা পয়েন্ট দেব শুধু। আর এই আমি এই কোশ্চেনটার অ্যান্সারটা একটু পরে বলছি, আগে লিখে নেই। 3 নাম্বার যেটা আছে, কেভিএ রেটিংটা সেম হতে হবে। কেভিএ সেম হতে হবে। যদি কেভিএ রেটিং সেম না হয় তাও একই কথা, যদি কেভিএ রেটিং সেম না হয় তবে আনব্যালেন্স লোড বা আনইকুয়াল লোড শেয়ারিং করবে, শেয়ারিং করবে। আচ্ছা, ফাইনাল 4 নাম্বার যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা হইলো একই পোলারিটিতে কানেকশন দিতে হবে, সেম পোলারিটিতে
কানেকশন দিতে হবে। যদি সেম পোলারিটিতে কানেকশন না দেয় তাহলে কি হবে? যদি পোলারিটি সেম না হয়, তবে ডেট শর্ট সার্কিট হবে। এই বিষয়গুলো আমরা একটু মাথায় রাখবো যে আসলে একটা ট্রান্সফরমার যদি প্যারালাল অপারেশন করতে চাই তাহলে আমাদের এই যে কন্ডিশনগুলো বা টার্মস এন্ড কন্ডিশন আছে এগুলো একটু মাথায় রেখে তারপর প্যারালাল অপারেশন করতে হবে। যদি এগুলো এই কন্ডিশনগুলো স্যাটিসফাই না হলে তাহলে এই ঘটনাগুলো ঘটবে। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসে ট্রান্সফরমারের প্যারালাল অপারেশনের শর্ত লিখো, শর্ত 4টা দিলেই হবে। আর যদি বলে ট্রান্সফার প্যারালাল অপারেশন যদি শর্ত মানা না হয় সেক্ষেত্রে কি ধরনের সমস্যার সম্মুখীন হইতে পারে, তাহলে তখন আমরা এই কোশ্চেনের আনসার দেবো। তাহলে এখানে কোশ্চেন আছে, 2টা কোশ্চেনের আনসার আছে। এবার আমরা দেখলাম যে আসলে আমরা যদি দুইটা ট্রান্সফরমার নেই, সেই ট্রান্সফরমার দুটোকে আমাদের কাজ হইলো পোলারিটি অনুযায়ী কানেকশন দেওয়া। ধরো এইটা আছে, এইটা আর আছে রেড, এটাও ইয়েলো, রেড ইয়েলো, এটাকে আমরা বললাম রেড, এটাকে বললাম ইয়েলো, এটাকে বললাম তাহলে রেড, এটা ইয়েলো, এটা রেড, এটা ইয়েলো। তাহলে আমাদের কানেকশন গুলো কেমন হবে? যদি এই অনুযায়ী কানেকশন দিতে চাই, সেম পোলারিটি অনুযায়ী কানেকশন দিতে চাই, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব যে ধরো রেড এর সাথে রেড এর কানেকশন দিব এই পাশে, এই পাশে রেড এর সাথে রেড এর কানেকশন, আর এই পাশে ইয়েলোর সাথে ইয়েলোর কানেকশন দিব। সেম ভাবে এই পাশে যখন আসবো তখন আবার রেড এর সাথে রেড এর কানেকশন দিব এবং ইয়েলোর সাথে ইয়েলোর কানেকশন দিব আমরা। এই যে রেড এর সাথে রেড এর কানেকশন, ইয়েলোর সাথে ইয়েলোর কানেকশন। তাহলে আমাদের ট্রান্সফার প্যারালাল অপারেশনের যে শর্ত, আমরা শর্তগুলো যদিও সবগুলো মানতে পারছি কিনা এখনো বলি নাই, আমরা একটা শর্ত কিন্তু স্যাটিসফাই করে ফেলছি অলরেডি। সেটা হলো যে পোলারিটি অনুযায়ী তাকে কানেকশন দেওয়া হয়েছে। এবার এখানে দেখো দুইটা ট্রান্সফরমারের লোড কিন্তু একটাই V2, আর এখানে দিলাম আমরা V1। তার মানে এখানে যে বিষয়টা দাঁড়াইলো যে ট্রান্সফরমার এ এর যে লোড ট্রান্সফরমার বি এর একই লোড, ট্রান্সফরমার এ তে যেই ইনপুট সাপ্লাই দেওয়া হয়েছে ট্রান্সফরমার বি তে সেই একই ইনপুট সাপ্লাই দেওয়া হয়েছে। সে এইখান থেকে আমরা একটা কাজ করেছি যে V1 ইনপুট একটা, কার জন্য? দুইজনের জন্য, একটাই ইনপুট দুইজনের জন্য। আর V2 দুইজনের জন্য একটাই। এই জন্য আমরা এখানে সার্কিটটার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকার চেষ্টা করেছি এবং সেখানে আমরা এই যে তার রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সকে লিকেজ রেজিস্ট্যান্স লিকেজ রিঅ্যাকট্যান্স তাদের বাইরের সার্কিটে নিয়ে আসার চেষ্টা করেছি। ট্রান্সফরমারের এই যে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স থাকে এগুলো তোমাদের আগেই দেখানো হয়েছে, সুতরাং আমরা এদের সবাইকে বাইরের সার্কিটে নিয়ে আসছি। এই অবস্থায় আমরা বললাম যে V2 আছে, V2টা আমাদের বাহিরের সার্কিটে নিয়ে আসা হয়েছে এবং আচ্ছা বাইরের সার্কিটে নিয়ে আসছে। সরি, V2টা হলো কি দুইটা ট্রান্সফরমারের জন্য একই লোড, আবার দুইটা ট্রান্সফরমারের জন্য একই ইনপুট এখানে দেওয়া হয়েছে। আর এদের জন্য ইম্পিডেন্স আছে Z, এদের জন্য ইম্পিডেন্স আছে ZB। আমরা যে কথাটা বলেছি এই যে শর্তের ভিতরে আমরা বলছি কেবি রেটিংটা সমান হতে হবে, ইম্পিডেন্স সমান হতে হবে, ভোল্টেজ রেশিও একই হতে হবে এবং সেম পোলারিটিতে কানেকশন। তাহলে কানেকশনটা সেম পোলারিটি দিয়েছি, কিন্তু সমস্যা হলো যেই কোম্পানি এই ট্রান্সফরমার তৈরি করবে সেই কোম্পানি যখন তৈরি করতে যাবে তাহলে ওই ইম্পিডেন্সটা আসলে সেম সেম রাখতে পারবে কিনা এমন কোনো নিশ্চয়তা নেই। এমনও তো হইতে পারে এই ইম্পিডেন্সটা সামান্য পরিমাণে চেঞ্জ হইতে পারে। তার মানে কোয়ালিটি ফুল যদি করতে চায় তাহলে চেষ্টা করবে দুইটা ইম্পিডেন্সকে সমান করার, কিন্তু সেটা আসলে বাস্তবিক ক্ষেত্রে সমান হয় না, কিছুটা হলেও চেঞ্জ হয়ে যায়। এই জন্য আমরা বলবো ZA এবং ZB কে সমান করতে চাই, বাট কখনো কখনো ZA ZB সমান হবে না, এটা একটা বিষয়। আবার ইকুয়াল ভোল্টেজ রেশিওর ক্ষেত্রে এর যে ভোল্টেজ এর যে ভোল্টেজ এই দুইজনের ভোল্টেজটা একই করতে চাই, অর্থাৎ EA যেটা হবে এটা ধরলাম EA, এই যে এর যে ভোল্টেজটা আছে এর ভোল্টেজটাকে আমরা ধরলাম EA ভোল্টেজ, এটা হলো EB ভোল্টেজ। এটাও কি বা এখানে তো আমরা ভি অন দিলাম, এখানে আমরা কি দিয়েছি V1, তাহলে এটাকে ধরলাম EA ভোল্টেজ, এটাকে ধরলাম আমরা EB ভোল্টেজ। তাহলে হওয়া উচিত EA ইজ ইকুয়াল EB
সমান সমান ই আমরা ধরে নিলাম যে এটা হবে, কারণ এটা না হইলে আমাদের এখানে যে সমস্যাটা তৈরি হবে, ভোল্টেজ সার্কুলেটিং কারেন্ট প্রবাহিত হবে, যেটা আসলে ভালো না। এই জন্য আমরা চাইবো যে এদের যে ভোল্টেজের যে রেশিওটা আছে, এই ভোল্টেজ এবং এইখানে যে সেকেন্ডারি ভোল্টেজটা, এখানে যে সেকেন্ডারি ভোল্টেজটা, এই ভোল্টেজ দুটো সমান করতে চাই। এই জন্য এই ভোল্টেজটা, এই দুইটা ওয়াইন্ডিং এর ভোল্টেজ অবশ্যই সমান হওয়া উচিত, এবং এদের যে ইম্পিডেন্স সেটা সমান হওয়া উচিত, কিন্তু আমরা আসলে সমান করতে পারবো না। এই জন্য আমরা ধরে নিলাম যে কেভিএ, দুইটা জিনিস আমরা ধরে নিই, কেভিএ রেটিংটা অবশ্যই সমান হওয়া উচিত, কেভিএ রেটিং সমান ইকুয়াল ভোল্টেজ রেশিও, কিন্তু আমরা ধরে নিলাম যে আমাদের আসলে জেডটা সমান করতে পারিনি। তাহলে আমরা ধরলাম যে জেড এ নট ইকুয়াল জেড বি, এই দুইটা আসলে ধরলাম যে এই দুইটা সমান না, ধরে নিলাম। তবে ভোল্টেজ রেশিওটা কিন্তু ভোল্টেজ রেশিওটা আমরা ইকুয়াল ধরে নিলাম, যে লেট ইকুয়াল ভোল্টেজ রেশিও, ইকুয়াল ভোল্টেজ রেশিও। তাহলে এখানে একটা বিষয় দেখো তো, এইখানে যে আমরা একটা বিষয় করতেছি, এখান থেকে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা অবশ্যই আইএ কারেন্ট, এখান থেকে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা অবশ্যই আইবি কারেন্ট, এদিকে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা অবশ্যই আই লোডের কারেন্ট হবে। আমরা এখানে লোডের কারেন্ট হিসাবে যদি বিবেচনা করি, তাহলে যেটা দাঁড়াবে যে এর প্যারালালে, দেখো তো এর প্যারালালে কিন্তু এরা আছে, অর্থাৎ কি ভি2 এর প্যারালালে যারা আছে তারা হইছে এরা। কিন্তু আমি যদি এটা চাই, এটা যদি বের করতে চাই, তাহলে অবশ্যই বলবো ভি2 আছে প্লাস তার সাথে এ ট্রান্সফরমারের যে ইম্পিডেন্স এবং কারেন্ট আছে সেটাকে আমরা যোগ করে দিব। তারপরে এইটা আছে আইএ ইন্টু হবে কি জেড এ। তার মানে আমি যদি এই যে প্রথম এ ট্রান্সফরমারের ইনডিউসড ইএমএফটা বের করতে চাই, তাহলে আমি লোডের যে ভোল্টেজ আছে, যেহেতু এই দুজনের ভোল্টেজ সমান, এই জন্য লোডের টার্মিনালে যে ভোল্টেজ ভি2 প্লাস আমি ডোরপটা নিয়েছি। সেমভাবে আমি যদি বলি ইবি ভোল্টেজটা বের করতে চাই, তাহলে আমরা নেব ভি2 প্লাস আইবি ইন্টু হইল জেড বি। তাহলে আমরা এভাবে চাইলে দুইটা ভোল্টেজকে আমরা এবি ভোল্টেজ আমরা বের করে নিতে পারি। এখন আমরা বললাম যে যেহেতু জেড এবং জেড বি সমান না এই অবস্থায়, তাহলে এই অবস্থায় কি হবে, তাহলে এইটা জেড আর জেড বি সমান না হলে আইবিও সমান হবে না। সুতরাং আমরা বলতে পারি কি, সুতরাং আইএ এবং আইবিটাও কি নট ইকুয়াল টু মানে সমান না। যদি সমান না হয়, আবার আরেকটা কি, ইম্পিডেন্সের যে রেশিওটা আছে সেই রেশিওটা যদি জেড এবং জেড বি সমান হয়, তাহলে এদের রেশিওটাও সমান হওয়া উচিত। তাহলে এই ক্ষেত্রে রেশিওরও একটা ঝামেলা হয়ে যাবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি যে এ, কিন্তু আর ইবিটা কি করছি, সমান করে নিছি, যেহেতু বলছি ইকুয়াল ভোল্টেজ রেশিও। তাহলে আমরা বললাম এই ইম্পিডেন্সটা আসলে সমান করতে পারে না, যেই কোম্পানি তৈরি করবে সেই কোম্পানি এই ইম্পিডেন্সটা সহজে সমান করতে পারে না, কারণ চেষ্টা করে কিন্তু তারপরও কিছুটা পার্থক্য থেকে যায়। এই জন্য আমরা বললাম জেড আর জেড বি সমান না। যেহেতু জেড আর জেড বি সমান না, এই জন্য আমাদের কারেন্ট আইএ আইবিও সমান হবে না, কিন্তু আমরা ধরে নিয়েছি ইএ এবং ইবিটা সমান হবে। তার কারণ হলো যে ইএ যদি বের করি তাহলে হবে ভি2, এবং এখানে যে কারেন্ট এবং হচ্ছে ইম্পিডেন্স তার গুণফল করলে যে ভোল্টেজ পাবো আমরা, কারণ প্যারালালে যেহেতু, তাহলে এখানে যে ভোল্টেজ পাবো এখানে ভোল্টেজটা আসলে একই হবে। এই জন্য আমরা বললাম ইএ আর ইবিটা ইকুয়াল ভোল্টেজ রেশিওতে হবে। এবার আমরা যদি দেখি যেহেতু আমাদের এইখানে মানগুলো সমান না, তাহলে আমরা যদি আইটা বের করতেছি, তাহলে আইটা হবে কি আই এ প্লাস হবে কি আইবি। তাহলে এই দুইটা কারেন্ট আমরা পাবো। এবার আমরা একটু সামনের দিকে আগাই, এখানে তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা বলতে পারো। ফ্রিকোয়েন্সির প্রভাব ফেলবে, ফ্রিকোয়েন্সি তো সাপ্লাইয়ের উপর নির্ভর করবে। আমি ফ্রিকোয়েন্সি সাপ্লাইতে যা দিব দুইজনের জন্য তাই হবে, ফ্রিকোয়েন্সি সাপ্লাইতে যা দিব দুইজনের জন্য তাই হবে। ঠিক আছে, কি বোঝা গেছে নাকি? সাপ্লাই ফ্রিকোয়েন্সি যা হবে দুইজনের জন্য তো তাই হবে, তাই না? আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, দেখো তো, যে আমি শুধু এই পার্ট সব বাদ দিয়ে দিলাম, এই পার্টটুকু নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, এই পার্টটুকু নিয়ে যদি কাজ করি তাহলে কি হয় একটু দেখো। তাহলে আমরা কি বের করতে পারি, আমি উপরের এগুলো এখন মুছে দিই, যেহেতু এগুলো আমাদের একটু বোঝা হয়ে গেছে, এটা আমরা মুছে দিই। ওহ, তাই তুলে নাও, তুলে নাও, দাঁড়াও এখানে। ওকে, ঠিক আছে।
আচ্ছা এইবার দেখো তো, আমি জাস্ট এই পার্টটুকু নিয়ে যদি কাজ করি, তাহলে আমাদের যেটা দাঁড়াবে সেটা আমরা বলতে পারি যে এইখানে ট্রান্সফরমারের দুইটা, একটা রেজিস্ট্যান্স আছে, একটা রিঅ্যাকট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, রিঅ্যাকট্যান্স আছে এ এবং বি এর জন্য, এবং এদিকে যে আউটপুটটা পাবো আমরা, এখানে আমাদের লোড আছে, লোড, আর এখানে আমরা নিলাম, আর এ থেকে যে মানটা আমরা পাবো সেই মানটাকে আমরা বললাম ই এ সমান ইবি ইজ ইকুয়াল ই বললাম। আর এটা তো আমি অবশ্যই জেড এ ধরে নিয়েছি, এটাকে আমরা জেড বি বলবো। এদিক থেকে যে কারেন্টটা যাবে এই কারেন্টটাকে আমরা বললাম আই এ কারেন্ট, এদিক থেকে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটাকে আমরা বললাম আই বি কারেন্ট, এদিক থেকে যে কারেন্ট যাবে সেটাকে আমরা আই বললাম, এবং টার্মিনাল যে ভোল্টেজটা আছে সেটাকে আমরা ভি টু বললাম। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে আমরা যদি একটা কাজ করি, যে ধরো আই এ আই এ জেড এ এই যে ভোল্টেজ হবে, কারণ প্যারালাল ভোল্টেজ সমান, আই বি জেড বি একই ভোল্টেজ হবে, এই কথা আমরা বলতে পারি। এবং এই সাথে সাথে আমরা এটাও বলতে পারি যে আই ইন্টু হলো জেড এ বি। এইটা কি, এইটা আমরা বুঝতে পারিনি। ধরো প্যারালাল ভোল্টেজ যেহেতু সমান, তাহলে দুইটাকে একটা সোর্স হিসাবে আমরা বিবেচনা করতে পারি। দুইটাকে যদি একটা সোর্স বিবেচনা করি, তাহলে দুইটার মধ্যে দিয়ে কারেন্ট কিন্তু আই কারেন্টই যাবে। আর দুইটাকে যদি প্যারালাল করে ফেলি, তাহলে প্যারালাল এই যে জেড এবিটা আছে, জেড এবিটাকে আসলে কি বলতে পারি, জেড এবিটা হলো জেড এ প্যারালাল হইলো জেড বি। তাহলে এখান থেকে টোটাল একটা ইম্পিডেন্স পাবো। তাহলে টোটাল, এই টোটাল ইম্পিডেন্স আর টোটাল কারেন্ট দ্বারা যদি গুণ করি, তাহলে এদের যে ভোল্টেজ সেই ভোল্টেজটা আমরা পাইয়ে যাবো। আবারও বলি, টোটাল ইম্পিডেন্স এখান থেকে যদি এটা প্যারালাল করি, টোটাল ইম্পিডেন্স আর এই কারেন্ট, তাহলে টোটাল ইম্পিডেন্স ইন্টু কারেন্ট যদি করি, তাহলে আমরা যে ভোল্টেজ পাবো এই একটা ব্রাঞ্চে সেই একই পরিমাণ ভোল্টেজ পাবো, কারণ কি আলাদা, এই প্যারালালে ভোল্টেজটা সমান। এই জন্য আমরা বলতে পারি যে যে আই এ জেড এ ইজ ইকুয়াল আই বি জেড বি, যে কথা এই টোটাল কারেন্ট ইন্টু হইলো জেড এ বি একই কথা। সুতরাং এখান থেকে আমরা এই ক্যালকুলেশনটাকে একটু যদি বাড়াই, তাহলে আমরা বলতে পারি জেড এ জেড এ জেড বি, জেড এ ইন্টু জেড বি ডিভাইডেড বাই জেড এ প্লাস জেড বি, এটা আমরা বলতে পারি। এছাড়া যদি আমি বলি যে অন্যভাবে যদি চিন্তা করি, যে বললাম যে আই এ টোটাল কারেন্ট ক্যালকুলেশন যদি করি, একটা কারেন্ট ডিভাইডেড রুল ফেলাই, তাও আমরা এভাবে করতে পারি, টোটাল কারেন্ট ইন্টু বিপরীত শাখার ইম্পিডেন্স, তাহলে টোটাল কারেন্ট ইন্টু বিপরীত শাখা, তাহলে টোটাল কারেন্ট কত আই ইন্টু বিপরীত শাখার ইম্পিডেন্স কত জেড বি ডিভাইডেড বাই জেড এ প্লাস হলো জেড বি। কারেন্ট ডিভাইডেড রুলটা আমরা ফালাইছি, তাহলে আমরা একটা কারেন্ট যদি বের করতে হয় ইম্পিডেন্স দ্বারা, তাহলে একটা কারেন্ট পাইলাম এমন। আর একটা কারেন্ট যদি আমরা বলি আইবি, তাহলে আইবি হবে কি টোটাল কারেন্ট আই ইন্টু জেড এ টোটাল কারেন্ট ইন্টু বিপরীত শাখার ইম্পিডেন্স, টোটাল কারেন্ট কোনটা আই, অথবা এখান থেকে যে টোটাল কারেন্ট যাচ্ছে আই, তাহলে আমরা কারেন্ট ডিভাইডেড রুল অনুযায়ী টোটাল কারেন্ট এই জাংশনে আগত কারেন্ট, কারেন্ট ডিভাইডেড রুলের সূত্রটা কি, এই জাংশনে আগত কারেন্ট ইনটু হলো বিপরীত শাখার ইম্পিডেন্স ডিভাইডেড বাই মোট টোটাল ইম্পিডেন্স, বা বিপরীত প্লাস নিজ শাখার ইম্পিডেন্স। তাহলে এই সূত্র যদি নেই আমরা, জাংশনে আগত কারেন্ট কত আই ইন্টু বিপরীত কোনটা হবে, আমরা নিজ শাখা ধরে নিয়েছি কোনটাকে আই এ কে, তাহলে আই এ এখানে বসাইছি, তাহলে আই এ হলো নিজ শাখা, আর বাকি কারেন্টটা যেই শাখা দিয়ে যাচ্ছে সেটাকে আমরা ধরবো বিপরীত শাখা, তাহলে বিপরীত শাখা কোনটা আই বি। সুতরাং আমরা বলতে পারি এই জাংশনে আগত কারেন্ট আই ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স হচ্ছে জেড বি। বিপরীত শাখার রেজিস্ট্যান্স কাকে বিবেচনা করব, বিপরীত শাখার কারেন্ট যেই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যায়, তাহলে বিপরীত শাখার কারেন্ট যায় এই ইম্পিডেন্সের মধ্য দিয়ে, এই জন্য বললাম আই ইন্টু বিপরীত শাখার ইম্পিডেন্স ডিভাইডেড বাই নিজ শাখার, বিপরীত শাখার ইম্পিডেন্স প্লাস হচ্ছে নিজ শাখার ইম্পিডেন্স, বিপরীত শাখা প্লাস হচ্ছে নিজ শাখা। সেম ভাবে আইবিও বলতে পারি এই জাংশনে আগত কারেন্ট ইন্টু বিপরীত শাখার ইম্পিডেন্স, এই জাংশনে আগত কারেন্ট, আর কারেন্ট বের করতে চাচ্ছি আইবি, তাহলে এটা নিজ শাখা, আর বিপরীত শাখা হবে কি আই এ। সুতরাং বলতে পারি যে টোটাল আইবি শাখা কারেন্ট ইজ ইকুয়াল তো ওই জাংশনে আগত কারেন্ট আই ইন্টু বিপরীত শাখা জেড এ ডিভাইডেড বাই জেড এ প্লাস হলো জেড বি হয়ে যাবে নিজ মোট রেজিস্ট্যান্স। যদি এভাবে বের করি করলাম, এভাবে যদি বের না করি তাও অন্যভাবে বের করা যাবে। কিভাবে বের করা যাবে, ধরো আমরা তো বলছি যে এখানে আই এ জেড এ যে কথা, আই বি জেড বি একই কথা, এবং আই এ জেড জেড এ বি এইটা একই বিষয়। তাহলে আমরা যদি এখানে অ্যানাদার ভাবে অন্যভাবে যদি একটু বিবেচনা করি এখান থেকে, তাহলে আমরা লিখতে পারি যে আই এ জেড এ ইজ ইকুয়াল, আমরা লিখতে পারি আই ইন্টু জেড এ বি। সেক্ষেত্রে আমরা বলতে পারি আই এ জেড এ ইজ ইকুয়াল আই ইন্টু জেড এ জেড বি ডিভাইডেড বাই জেড এ প্লাস জেড বি। যদি কারেন্ট ডিভাইডেড রুল ফেলাই তাহলে এটা পাবো।
আর যদি এখান থেকে ইকুয়াল যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজ হিসাবে যদি ক্যালকুলেশন করে দিলে আমি এটা পাই। তাহলে দেখো তো এই জেড এ জেড উপর দিয়ে বাদ যাবে, তাহলে আমরা লিখতে পারি আই এ ইজ ইকুয়াল আই ইন্টু জেড বি ডিভাইডেড বাই জেড এ প্লাস হলো জেড বি, আমরা এটা করতে পারি। তাহলে আমরা যেহেতু এই মানগুলো পাই, আমরা এত কঠিন করে না চিন্তা করে যদি কারেন্ট ডিভাইডেড রুলটা ফালাই দেই, তাহলে আমরা ইজিলি এই মানটা বের করতে পারি। এখন প্রশ্ন হলো এই মানগুলো কেন বের করতেছি, এটা একটা কোশ্চেন হইতে পারে। এই মানগুলো এই জন্যই বের করতেছি যে একটা ট্রান্সফরমার যখন প্যারালালে, দুটো ট্রান্সফরমার যখন প্যারালালে অপারেশন করা হবে, প্যারালালে বসানো হবে, তখন তো আমাদের কাছে অঙ্কের মধ্যে চাইবে যে ট্রান্সফরমার এর কারেন্ট কত, একটা লোডে একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট আছে, সেই কারেন্টের জন্য এ ট্রান্সফরমার কতটুকু কারেন্ট দিচ্ছে লোডে, বি ট্রান্সফরমার কতটুকু কারেন্ট দিচ্ছে লোডে। তাহলে আমাদের হাতে যদি ইম্পিডেন্সের মানটা জানা থাকে এবং আমরা যদি কারেন্ট ডিভাইডেড রুলটা দেই, তাহলে আমরা এখান থেকে ইম্পিডেন্সের মানটা পেয়ে যাবো। এটা একটা বিষয়। এবার আর একটা বিষয় হলো, বলো। হ্যাঁ দেখা যাচ্ছে, সমস্যা নেই, দেখা যাচ্ছে। আচ্ছা এইবারে আমরা কি পাইলাম বলো। তাহলে আমরা যেই মানটা পাইলাম যে আই এ সমান সমান আমরা পাইলাম যে আই ইন্টু জেড বি ডিভাইডেড বাই জেড এ প্লাস জেড বি, এটা পাইছি। তাহলে আই এ সমান সমান এটা পাইলাম। তাহলে আমরা যদি বলি যে দেখো তো সবার জন্য কমন ভোল্টেজ কোনটা, যে এই শাখার জন্য কমন ভোল্টেজ ভি টু, এই শাখার জন্য কমন ভোল্টেজ ভি টু, আবার ভি টু এর জন্য তো ভি টু আসি। তাহলে যে বিষয়টা দাঁড়ালো, আমরা বলছি কিন্তু কেভিএ রেটিংটাও কি সমান। এই অবস্থায় কেভিএ রেটিং কি অবস্থায় আছে, কেভিএ ইকুয়াল কেভিএ রেটিং, ইকুয়াল কেভিএ রেটিং। তাহলে ইকুয়াল কেভিএ রেটিং যদি হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আই এ ইজ ইকুয়াল টোটাল কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই বিপরীত শাখার রেজিস্ট্যান্স প্লাস হলো নিজ শাখার ইম্পিডেন্স, সরি রেজিস্ট্যান্স তো না, ইম্পিডেন্স। এক শাখা কারেন্ট ইজ ইকুয়াল, শাখা কারেন্ট সমান সমান ওই জাংশনে আগত কারেন্ট ইন্টু হচ্ছে বিপরীত শাখার ইম্পিডেন্স ডিভাইডেড বাই বিপরীত শাখা প্লাস হলো নিজ শাখার ইম্পিডেন্স। এই ক্ষেত্রে আমরা যদি একটা কাজ করি যে এর সাথে যে ভোল্টেজটা কাজ করবে আই এর সাথে সেম ভোল্টেজটা কাজ করবে, অথবা আমরা একটা কাজ করতে পারি যে এর সাথে ভি টু ইন্টু আই এটাকে আমরা গুণ করে দেই, আর এখানে আমরা বললাম যে আই ইন্টু ভি টু, অর্থাৎ উভয় পাশে ভি টু দ্বারা গুণ করে দিয়েছি। সেক্ষেত্রে আমরা উপরে জেড বি ডিভাইডেড বাই জেড এ প্লাস জেড বি এই অবস্থা আমরা রাখতে পারি। তাহলে দেখো তো ভি টু ইন্টু আই এ, এইটা কিন্তু যে কোনো একটা ট্রান্সফরমারের আমরা বলতে পারি এস এ। যদি আমরা বলি, কারণ এস সমান সমান সূত্র জানি কি এস ইকুয়াল টু ভি ইন্টু আই, যদি এস এ শাখা নেই তাহলে অবশ্যই এস এ হবে এবং কি হবে ভি এস এ, সরি আই এ ইন্টু ভি হবে। এইখানেও কি হবে, যদি এখানে এস নেই তাহলে এস বি নেই, তাহলে সেটা হবে কি আই বি ইন্টু হলো ভি। তাহলে ভি হিসাবে কিন্তু আমরা জানি যে এই দুইজনার দুইটা দুইটা ট্রান্সফরমারের ভি কিন্তু একটাই, লোডের যে ভোল্টেজ আছে সেটা কিন্তু একটাই। সুতরাং আমরা এখানে কিন্তু বলতে পারি এই যে এখানে যে পাওয়ারটা পাবো সেই পাওয়ারটা হবে এস এ পাওয়ার, তার কারণ হচ্ছে ভোল্টেজ সবার জন্য একটাই। সুতরাং আমরা এ এর জন্য এস এ পাওয়ার বলতে পারি ইজ ইকুয়াল, আমরা বলতে পারি যে এইটা কিন্তু তাহলে টোটাল একটা পাওয়ার হয়ে যাচ্ছে। সুতরাং এস পাওয়ার বললাম, তাহলে ইনটু হইলো জেড বি ডিভাইডেড বাই জেড এ প্লাস জেড বি। তার মানে আমি এখানে এইভাবে তাহলে সূত্রটাকে সাজাইতে পারি যে এ এ ট্রান্সফরমারের পাওয়ার, টোটাল পাওয়ার ইনটু বিপরীত শাখার ইম্পিডেন্স ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স জেড এ প্লাস জেড বি। তাহলে আমাদের এই পাওয়ার বের করা, যদি বলে যে এ ট্রান্সফরমারের বা প্রথম ট্রান্সফরমার যেটাই বলি না কেন সে কতটুকু পাওয়ার লোডে দিবে, তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে সেটা বের করতে পারবো। সেম ভাবে আমি যদি অনুরূপভাবে যদি আমি বের করতে চাই, অনুরূপভাবে কিন্তু আমরা এই কাজটাই করতে পারি যে এস বি যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা হবে টোটাল পাওয়ার ইনটু বিপরীত শাখা হইল
এ জেড এ ডিভাইডেড বাই জেড এ প্লাস জেড বি। তাহলে আমরা আসলে এই যে সূত্রগুলা পাইলাম, কয়টা সূত্র পাইলাম? 4টা সূত্র। ইকুয়াল ভোল্টেজ রেশিওর জন্য এই 4টা সূত্র দিয়ে সকল ম্যাথ সমাধান করা যাবে। তাহলে আমরা এই সূত্রগুলো একটু পাশে লিখবো, তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। হুম। আচ্ছা, এইগুলো আর ম্যাথ গুলো করাইতে গেলে তো আসলে আমি নিজে লিখে লিখে করাইতে হবে, বুঝলা? আচ্ছা দেখ, আমি মুছে দিলাম, হ্যাঁ। আর একটা বিষয় একটু দেখো, সেটা হলো যে আমরা আসলে যে কাজটা করতে পারি সেটা হলো যে এই যে পাওয়ারটা আছে, সেই পাওয়ারটা আমরা করতে পারি এস এ ইন্টু জেড এ ইজ ইকুয়াল, করতে পারি এস বি ইন্টু হলো জেড বি। এই দুইটা মান কিন্তু সমান হবে। কেন সমান হবে? তার কারণ কিন্তু আমরা কিন্তু দেখে আসছি, কি দেখে আসছি, যে আই এ জেড এ ইজ ইকুয়াল, আমরা কিন্তু শুরুতে এখানে বলে আসছি যে আই এ জেড এ আই বি জেড বি আই ইন্টু জেড এ বি। তো এই দুইটা কিন্তু আমরা সমান বলতে পারি। তো এই দুইটা সমান বলি, আই এ জেড এ আই বি জেড বি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, যদি উভয় পাশে ভি টু দেই, তাহলে ভি টু আই এ ইন্টু জেড এ ইজ ইকুয়াল ভি টু ইন্টু আই বি ইজ ইকুয়াল জেড বি। তাহলে উভয় পাশে ভি টু কমন নিলাম বা ভি টু গুণ করলাম, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে ভি টু আই এ সমান সমান এস এ জেড এ, আর ভি টু আইবি সমান সমান এস বি ইন্টু জেড বি। এটা আমরা করতে পারি। এই জন্য সরাসরি আমি উপরে লিখছি যে যে এস এ জেড এ ইজ ইকুয়াল টু এস বি জেড বি। তাহলে এখান থেকে আসলে এত কিছু তো আর পড়ার দরকার নেই। আমি এখন যতটুকু লিখবো ততটুকু পড়লেই হবে। তাহলে এইটুকু আমরা মুছে দিয়ে যতটুকু পড়া দরকার ততটুকুই লিখি আমরা, ঠিক আছে? জাস্ট এটা একটু ধারণা দেওয়া যে কিভাবে আসলো সূত্রগুলো। এই কিন্তু দিন শেষে আমরা আসলে সূত্রই মুখস্থ করব আর ম্যাথ করব। তাহলে যেটা দাঁড়াইলো সেটা হইলো ফর ইকুয়াল ভোল্টেজ রেশিও, ইকুয়াল ভোল্টেজ রেশিও। তাহলে ইকুয়াল ভোল্টেজ রেশিওতে আমরা কি করতে পারি, যে আই এ ইজ ইকুয়াল টোটাল কারেন্ট ইন্টু বিপরীত শাখার ইম্পিডেন্স ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স জেড এ জেড বি। সেম ভাবে যদি বলি আই বি, তাহলে আমরা বলবো টোটাল কারেন্ট ইন্টু বিপরীত শাখার ইম্পিডেন্স জেড এ প্লাস জেড বি। এবং আমরা বলতে পারি যে এস এ, এখন এইখানে যেহেতু আমরা সূত্র বের করে আসছি, আমরা এখানে ভেক্টরিক্যাল ক্যালকুলেশনগুলো দেখতে চাই, এই জন্য সরাসরি একটা কাজ করব, এস এ কনজুগেট ইজ ইকুয়াল জেড বি ডিভাইডেড বাই জেড এ প্লাস জেড বি। আর তার সাথে অবশ্যই কি হবে, টোটাল এসটা গুণ হবে। তার মানে এস টোটাল পাওয়ার এস কনজুগেট ইন্টু এস জেড বি ডিভাইডেড বাই জেড এ প্লাস জেড বি। সেম ভাবে এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, জেড বি ডিভাইডেড বাই জেড এ প্লাস জেড বি। আর এই যে এসটা আছে এই এসটাকে কনজুগেট হিসেবে বাইরের পাশে নিয়ে রাখতে পারি গুণ আকারে, আর এস বি যেটা আছে সেটা কনজুগেট দিব। তাহলে হবে টোটাল পাওয়ার ইন্টু হলো বিপরীত শাখার ইম্পিডেন্স ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স জেড এ প্লাস জেড বি। এইটাকে আবারও এর মতো একটু সাজাই নিতে পারি, যে জেড এ ডিভাইডেড বাই জেড এ প্লাস জেড বি, তার সাথে গুণ আকারে আমরা নিতে চাচ্ছি এস এর উপরে একটা কনজুগেট। এখন প্রশ্ন হলো কনজুগেট কেন নিয়েছি? এই ক্যালকুলেশনের হিসাব তোমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের মধ্যে আমি কিছুটা হলেও দেখাইছি। যেহেতু পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের মধ্যে কিছুটা দেখাইছি, সুতরাং এখানে আর দেখানোর প্রয়োজন নেই। তারপর একটু বলি, ধরো হওয়া উচিত ছিল কি যে এই এস অথবা আচ্ছা, আর একটা সূত্র আমি লিখে নিচ্ছি, এস এস এ কনজুগেট জেড এ ইজ ইকুয়াল এস বি কনজুগেট ইন্টু হলো কি জেড বি। তাহলে দেখো তো,
যদি আমরা এই এস এটাকে রাখি, এস এ কনজুগেটকে রাখি, একটু খেয়াল করবা, এস এ কনজুগেটকে যদি আমরা রাখি, তাহলে এস বি কনজুগেট জেড বি ডিভাইডেড বাই জেড এ। তাহলে একটা বিষয় দেখো তো, এখান থেকে যদি আমি দেখি, একটু তাকাই, যে এস এর অ্যাঙ্গেল যা জেড এর অ্যাঙ্গেল তাই হওয়া উচিত, এস এর অ্যাঙ্গেল যা জেড এর অ্যাঙ্গেল তাই হওয়া উচিত, কারণ আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্লিমেন্টের মধ্যে দেখে আসছি এবং বলে আসছি বারবার যে এস এর অ্যাঙ্গেল যা হবে জেড এর অ্যাঙ্গেল তাই হইতে হবে। কিন্তু এখানে যদি জেড এর অ্যাঙ্গেলটা পজিটিভ হয়, তাহলে এস এর অ্যাঙ্গেলটা নেগেটিভ হয়ে যাবে। একটু খেয়াল করে, এটা উপরে উঠে যাবে। তাহলে এস এ এর অ্যাঙ্গেল যা হবে জেড এ এর অ্যাঙ্গেল তাই হতে হবে, বাট এখানে এই ক্যালকুলেশন হবে না। এই জন্য আমরা কি করছি, যে আমরা এখানে একটা কনজুগেট দিয়ে দিয়েছি, যেহেতু হচ্ছে না, বিপরীত হচ্ছে, এই জন্য আমরা একটা কনজুগেট দিয়ে দিয়েছি। সেম ভাবে এই পাশে এস বিতেও একটা কনজুগেট দিয়ে দিয়েছি। এই একই ক্যালকুলেশন এদের জন্য হয়েছে। তাহলে এস এর অ্যাঙ্গেল যা হওয়া উচিত জেড এ এর অ্যাঙ্গেল তাই হবে না, এস এর অ্যাঙ্গেল যা হওয়া উচিত জেড এ এর অ্যাঙ্গেল তাই হবে না। তার কারণ কি, এটা আছে ব্যস্তানুপাতিক, এই জন্য এস এর অ্যাঙ্গেল যা হবে, আমরা যেহেতু জেড এর অ্যাঙ্গেল যা হবে এস এর অ্যাঙ্গেল যেহেতু তাই হচ্ছে না, অর্থাৎ নেগেটিভ আসতেছে, বিপরীত আসতেছে, এই জন্য একটা কনজুগেট দিছি, শেষে গিয়ে সেই কনজুগেটটাকে আমরা ভেঙে ফেলবো। এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা টোটাল এখানে ইকুয়াল ভোল্টেজ রেশিওর জন্য টোটাল সূত্র পাইলাম আমরা পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা, এটা পাঁচটা। ঠিক আছে, এই পাঁচটা সূত্র দিয়ে আমরা সব ম্যাথগুলো শেষ করতে পারবো, যত প্যারালাল অপারেশনের ইকুয়াল ভোল্টেজ রেশিও এর যত ম্যাথ আছে। তাহলে আমরা একটা ম্যাথ এখানে লিখে করে দিচ্ছি, হ্যাঁ, যদিও ম্যাথগুলো বইতে যেহেতু আমরা পাচ্ছি না, সুতরাং আমরা এই ম্যাথগুলো লিখে তারপর দিতে হবে, আমাদের লিখে করাতে হবে। আচ্ছা, ফার্স্ট একটা ম্যাথ দেখো, বলা আছে, হ্যাঁ, আচ্ছা সুবিধা তো ধরো একটা 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 এরিয়াতে কোনো একটা, মানে আমি সিঙ্গেল ফেজের ট্রান্সফরমার দিয়ে থ্রি ফেজ লাইন চালাইতে পারবো, এটা একটা সুবিধা আছে প্যারালাল অপারেশনের ক্ষেত্রে। আবার আরেকটা সুবিধা আছে তোমার, ধরো একটা এরিয়াতে তোমার পাওয়ার হঠাৎ করে বেশি প্রয়োজন হয়ে গেছে, আমরা যে ইনস্টল করে ফেলছি, সেই ইনস্টল করার পরে দেখা গেছে যে ওই এরিয়াতে আবার পাওয়ারের পরিমাণ বেশি প্রয়োজন, তখন আমরা চাইলে একটা ট্রান্সফরমার প্যারালাল অপারেশন করে সেই পাওয়ারটা রিকভার করতে পারি। আবার মনে করো যে যদি একই মানে একটা বেশি কেভিএ মানের আমরা একটা ট্রান্সফরমার নেই, তাহলে দেখা যাচ্ছে ওই ট্রান্সফরমারের খরচ বেশি হয়ে যেতে পারে, ওই ট্রান্সফরমারের সাইজ বড় হয়ে যেতে পারে, এবং ওই ট্রান্সফরমারের তোমার রেটিংটাও বেশি প্রয়োজন হইতে পারে। যদি আমরা সেটা না করে দুইটা ছোট ছোট ট্রান্সফরমার, অর্থাৎ কম রেটিং কম কেভিএ ট্রান্সফরমার নেই, সেক্ষেত্রে আমাদের খরচের পরিমাণ প্লাস হলো কি, আমাদের ছোট সাইজের ট্রান্সফরমার আমরা ব্যবহার করতে পারবো। এই অনেক বিষয়গুলো নিয়ে বিবেচনা করে তোমরা এগুলো একটু দেখে নেবে, এগুলো তার সবকিছু তার আমি বলে দেবো না, তবে তোমার সুবিধাটা একটু নিজেরা দেখে নিও, ঠিক আছে, নিজেদের মতো করে সুবিধাটা সাজাই নিও। অসুবিধার কথা আর কি বলবো, অসুবিধাটা একটু দেখে নিও, এটা তো স্পেসিফিক ভাবে আসলে এভাবে বলা যাচ্ছে না যে কি কি অসুবিধা হইতে পারে। অসুবিধা হইতে পারে, আসলে অসুবিধা তো ট্রান্সফরমার প্যারালাল অপারেশনের সুবিধাই বেশি, অসুবিধা খুবই কম আছে। তবে অসুবিধার বিষয়ে যদি বলি, তাহলে সেই অসুবিধা কিন্তু অলরেডি বলে আসছে, যে আসলে এগুলা করতে গেলে যে অসুবিধার সম্মুখীন হবে সেগুলো অলরেডি লেখা আছে, তোমরা একটু দেখলেই পারবা। কারণ আমি যে শর্তগুলো বলছি, শর্তগুলো না মানলে তাহলে ওইগুলোই তো আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে। শর্তগুলো না মানতে পারলে তো সবগুলো অসুবিধা হয়ে যাচ্ছে, যে আসলে সার্কিটিং কারেন্ট প্রবাহিত হইতে পারে, তারপর হইলো তোমার ডেড সার্কিটের সম্ভাবনা হইতে পারে, এই সব ঘটনা ঘটতে পারে, সেটা তো আগেই লেখা আছে আমাদের ওখানে, ওইটা একটু দেখে নিবা, অসুবিধা। আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথটা একটু লিখে দেই, যে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার উইথ ইকুয়াল ট্রান্সফরমার উইথ ইকুয়াল টার্নস এ অ্যান্ড বি, দুইটা ট্রান্সফরমার কানেক্টেড ইন প্যারালাল, connected in connected in parallel, they have same kVA rating, they have same kVA rating, they have same kVA ratings, but their
but their resistance are respectively resistance are respectively 0.005 0.005 and 0.01 per unit and their leakage reactants are 0.05 and 0.04 per unit if A is operated on full load at 0.08 lagging PF, what will be the load? And power factor of P. তাহলে আমাদের একটা এখানে কি বলা আছে, টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার, টু ওয়াইন্ডিং এর দুইটা ট্রান্সফরমার আছে, টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার উইথ ইকুয়াল ট্রান্স এ এন্ড বি, দুইটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার আছে এ এবং বি কানেক্টেড করা আছে ইন প্যারালাল, দুইটা প্যারালালে কানেকশন আছে, দে হ্যাভ তাদের আছে সেম কেভিএ রেটিংস, সমান কেভিএ রেটিংস, বাট কিন্তু দেয়ার রেজিস্ট্যান্স, তাদের রেজিস্ট্যান্স হয় কি আর রেসপেক্টিভলি, মানে একটার পর একটা হলো যে এর যে রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে 0.05 অ্যান্ড বি এর যে রেজিস্ট্যান্স 0.01 সেটা পার ইউনিটে দেওয়া আছে, এবং দেয়ার লিকেজ রিঅ্যাক্ট্যান্স এবং তাদের লিকেজ রিঅ্যাক্ট্যান্স আছে 0.05 অ্যান্ড 0.04 পার ইউনিট। ইফ এ ইজ অপারেটেড, মানে এ যদি অপারেট করে ফুল লোডে অ্যাট 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর যদি এ অপারেট করে, হোয়াট উইল বি দ্য লোড অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর অফ বি, তার মানে বি এর পাওয়ার ফ্যাক্টর এবং লোডের পরিমাণটা কি হবে সেটা আমাদের বের করতে বলছে। আচ্ছা, আমরা যদি এখানে তাহলে ক্যালকুলেশনটা করতে চাই, আমরা একটু দেখি গিভেন ডাটার মধ্যে কি কি আছে এবং এটা সমাধানটা আমরা কিভাবে করতে পারি। তাহলে সমাধান যদি করি, তাহলে ফার্স্টে যদি বলি গিভেন ডাটা, তাহলে গিভেন ডাটা, আচ্ছা আমি এই পাশে এগুলো একটু মুছে দিচ্ছি, এখান থেকে এই পার্টটা মুছে দেই, সূত্রগুলো যদি একটু মাথায় রাখতে হবে, আমি পাশে একটা যেটা প্রয়োজন হবে এখন সেটা আমি লিখে দিচ্ছি, বাট আর এইগুলো আমি মুছে দিচ্ছি। তাহলে এখানে যে সূত্রটা আমাদের কাজে লাগবে বা সূত্রগুলো যে আমরা পাইলাম যে এস এ কনজুগেট জেড এ ইজ ইকুয়াল এস বি কনজুগেট জেড বি, এবং আমরা বলছিলাম যে এস এ কনজুগেট ইজ ইকুয়াল যে জেড বি বাই হলো জেড এ প্লাস জেড বি, তার সাথে গুণ আকারে আসবে এস কনজুগেট, সেমভাবে এস বি কনজুগেট ইজ ইকুয়াল জেড এ ডিভাইডেড বাই জেড এ প্লাস জেড বি এবং এস এর উপরে কনজুগেট, এটা আমাদের আসছে। এই সূত্রগুলো আমরা পাইছিলাম এখানে। তাহলে আবার কারেন্টের সূত্র আছে, যদি এখানে কারেন্টের সূত্রটা লাগবে না, এই জন্য এটা নিয়ে আমরা একটু কাজ করতে চাচ্ছি না। তাহলে আমরা যদি এখানে দেখি যে এই অঙ্কটার জন্য সমাধানটা আমরা এখানে করি, আচ্ছা এখানেই করি, সমস্যা নেই, সলিউশন করি। তাহলে আমরা এখানে গিভেন ডাটাটা লিখতে চাচ্ছি, গিভেন ডাটা। তাহলে গিভেন ডাটাতে কি কি আছে, গিভেন ডাটাতে প্রথমে যদি বলি জেড এ এবং জেড এর যে মানটা আছে সেটা আমরা বলতে পারি রেজিস্ট্যান্স 0.005 প্লাস জে অফ 0.05 এত পার ইউনিটে আছে কিন্তু। সেম ভাবে আমরা যদি জেড বি, তার মানে কি জেড এর যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্স আছে কত 0.005 এবং রিঅ্যাক্ট্যান্স আছে কত
0.05, এই জন্য আমরা এটা লিখলাম 0.005 প্লাস জি অফ 0.05 পার ইউনিট। সেম ভাবে জেড বি রেজিস্ট্যান্স কত, 0.01, 0.01 প্লাস রিঅ্যাকট্যান্স কত, রিঅ্যাকট্যান্স আছে রেসপেক্টিভলি এখানে যে রিঅ্যাকট্যান্স আছে 0.04, জে অফ 0.04 এত পার ইউনিট আছে। তাহলে এই দুইটা রেজিস্ট্যান্স এবং এস এ যেটা আছে সেটা যদি কনজুগেট আমরা দেই, যে এস এর ক্ষেত্রে একটা পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.8, তাহলে আমরা বলতে পারি এস এ যে পাওয়ারটা আছে সেটা হচ্ছে এস এ অ্যাঙ্গেল অফ, মানে আমরা যদি ভেক্টরিক্যাল চিন্তা করি তাহলে এস এ অ্যাঙ্গেল অফ আমরা নিতে পারি, যেহেতু কনজুগেট মানটা নিয়ে সূত্রের মধ্যে বসাইতে হবে এই জন্য এখানে কনজুগেট নিয়েছি। তাহলে আমরা বলতে পারি এস এ কনজুগেট তাহলে হবে কি, হওয়ার কথা কি ল্যাগিং হলে এস এর অ্যাঙ্গেল পজিটিভ হয়। আগে আবার বলি, ল্যাগিং হলে এস এর অ্যাঙ্গেল পজিটিভ হয়, লিডিং হলে এস এর অ্যাঙ্গেল নেগেটিভ হয়, আমরা আগে পড়ে আসছি। সুতরাং যেহেতু 0.8 ল্যাগিং আছে তাহলে এস এর অ্যাঙ্গেল হবে পজিটিভ, কিন্তু কনজুগেট দেওয়ার কারণে আমরা এখানে দেবো মাইনাস কজ ইনভার্স 0.8। এটাকে চাইলে কিন্তু আমরা আরেকটু ভাঙতে পারি যে এস এ অ্যাঙ্গেল অফ -36.87 এত কেভিএ কেভিএ বা কোনো কিছু রাখার দরকার নেই, যেহেতু এককটা আমাদের হাতে নেই। তাহলে এই হলো আমাদের এস এস এ কনজুগেটের মানটা। তাহলে এখন আমি যদি এটা যদি সমাধান করতে চাই তাহলে আমাদের কাজ কি বলো, আমাদের কাজ হলো যে এস বি এর মানটা বের করা। তাহলে এস বি এর মানটা আমরা কিভাবে বের করব, আমরা কিন্তু এই সূত্রটা জানি। কোন সূত্রটা, এস এ কনজুগেট উই নো, আমরা জানি এস এ কনজুগেট ইন্টু জেড এ ইজ ইকুয়াল এস বি কনজুগেট ইন্টু হলো জেড বি। তাহলে আমাদের দরকার এস বি, তাহলে এস বি কনজুগেট ইজ ইকুয়াল আমরা বলতে পারি এস এ কনজুগেট জেড এ ডিভাইডেড বাই জেড বি। তাহলে এখানে এস এ কনজুগেটের মান আমরা কি পেয়েছি, অথবা আমরা বলতে পারি যে জেড এ, বা এখানে একটু ভেঙে যদি লিখি জাস্ট জেড এ বাই জেড বি, তার সাথে এস এর একটা কনজুগেট আছে। হ্যাঁ, এখন আমাদের এখানে যে মানগুলো পাইছি সেই মানগুলো যদি আমরা সরাসরি বসাইয়ে দিই তাহলে কি আসবে দেখো। তাহলে যে মানগুলো পাইছি তাহলে জেড এর মান কত, জেড এর যে মানটা আছে সেটা 0.005, 0.005 প্লাস হইলো জে অফ 0.05 ডিভাইডেড বাই 0.011 প্লাস জে অফ 0.04। এই মানটা হইলো জেড এবং জেড বি এর মান, গুণ আকারে আমরা যে মানটা নিব সেটা কিন্তু এখানে আসলে পুরো মানটা নেই, অর্থাৎ কি এস এর মানটা নেই। যেহেতু নেই, এস এ কে আমরা এস এ এই হিসাবেই রাখলাম, তার সাথে অ্যাঙ্গেল দিলাম আমরা -36.87। তাহলে তোমরা যে ক্যালকুলেশনটা করবা এই টোটাল মানটাকে ক্যালকুলেশন করে নিবা, তারপর তার সাথে গুণ আকারে অন অ্যাঙ্গেল অফ এই মানটা দিলে যে মানটা পাওয়া যাবে এস এটা তাহলে এইখানে থেকে যাবে, তার সাথে গুণ আকারে আসবে 1.218, অ্যাঙ্গেল আসবে -28.57 এত আসবে। তাহলে আমরা পাইলাম কি এস বি এর একটা কনজুগেট পাইছি। যদি এস বি লিখতে চাই তাহলে আসবে এস এ ইন্টু 1.218 অ্যাঙ্গেল অফ 28.57, কারণ কি আমরা কনজুগেটকে উঠাই দিচ্ছি এই জন্য। তাহলে দেখো তো, যেহেতু এস বি এর অ্যাঙ্গেল যে সেই কিন্তু এই যে বি এর পাওয়ার ফ্যাক্টর, তার মানে আমাদের কাছে যেটা চাইছে যে পিবি, অর্থাৎ পিবি এর মানটা কত, পিবি কত এবং পাওয়ার ফ্যাক্টর বি এর মানটা কত। তাহলে আমরা একটা আনসার কিন্তু এখন সরাসরি লিখতে পারি, অতএব cos থিটা বি অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর বি, এটা যদি করতে চাই তাহলে যেটা আসবে যে cos থিটা বি, তার মানে আসবে cos 28.57। এই ক্যালকুলেশনটা করলে আমরা যা পাবো সেটা হলো 0.878 এত ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এটা আমাদের অ্যান্সার বলতে পারি আমরা। হ্যাঁ, এবার একটা বিষয় দেখো যে আসলে ট্রান্সফরমার বি এখন যদি একটা জিনিস দেখি, এই যে এস বি এর যে পাওয়ারটা আছে, এস বি এর পাওয়ারটা কত, এস বি এর পাওয়ারটা কিন্তু এস এ ইন্টু 1.218। তার মানে আমি যদি বলি এস এর যে পাওয়ারটা এস এ এর পাওয়ারটা যদি 1 কেভিএ হয় তাহলে আমি বলতে পারি কি এস বি তাহলে কি হবে, তাহলে 1 ইন্টু 1.218 এত কেভিএ।
তাহলে আমি এখান থেকে ফাইনাল 1.218 এত কেভিএ বলতে পারি কিনা, তাহলে এসবি এর পাওয়ারটা যদি এই এস এটা এত হয়, তার মানে কত গুণ বেশি? তাহলে আমি বলতে পারি না যে এই যে 21.8% এত পার্সেন্ট বেশি। তার মানে যদি এমন হয় যে তাহলে কত পার্সেন্ট বেশি সেটা যদি বলি যে 1 - 1.218, মানে এস এ মাইনাস যদি এস বি করি কতটুকু বেশি, এস বি মাইনাস হয়েছে এস এ যদি করি তাহলে আসবে 1.218 মাইনাস হয়েছে 1, তাহলে আমরা বলতে পারি যে 0.218 এত কেভিএ বেশি। এত কেভিএ বেশি কে? এসবি। সুতরাং আমরা এখানে চাইলে বলতে পারি 21.8%, অর্থাৎ এইটাকে যদি শতকরা দ্বারা গুণ করি তাহলে 21.8% ওভারলোড। ওভারলোড কার ওভারলোড? উইথ রেসপেক্ট টু টিএক্স এ, মানে কি ওভারলোড হয় কার থেকে? ট্রান্সফরমার 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 বি এর তুলনায়, এর তুলনায়। দেখো আবার আমি ম্যাথটা একটু আবারও বলার চেষ্টা করতেছি যে এই অঙ্কটার ভিতরে যা বলা আছে, অর্থাৎ হ্যাঁ বলো। হুম 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 এটা কম বেশি হওয়ার কারণ ওই যে ইম্পিডেন্স, ইকুয়াল ইম্পিডেন্স করতে পারেনি। ইকুয়াল ইম্পিডেন্স করতে পারিনি, এই জন্যই তো ওভারলোডে একটা চলবে আর একটা ওভারলোডে চলবে না, মানে একটা নর্মাল ওভারলোডের মানে নর্মাল লোডের থেকেও কম লোডে চলবে। আমার কথা কি বুঝতে পারছো? আমরা কিন্তু আগেই বলে আসছি যে আমাদের কাজ হইলো যে আমরা ইম্পিডেন্সকে সমান করব, পোলারিটি সেম করব, ভোল্টেজ রেশিও ইকুয়াল করব এবং কেভিএ রেটিং সমান করব। আমাদের কিন্তু সবগুলো এই সবগুলো কাজ হওয়া উচিত ছিল, ঠিক আছে? কিন্তু যদি আমি ওই যে তোমাদের এই এগুলো বলার পরে সামনে কিন্তু চারটা কন্ডিশনের সামনে অনেক কিছু লিখেও দিছে, আবার বলছি যদি ইম্পিডেন্স সমান না হয় সেক্ষেত্রে আনব্যালেন্স লোড শেয়ারিং করবে, বলছি কিনা বলো? আচ্ছা তাহলে এখন এখানে ইম্পিডেন্স কি সমান বলো? একটা ট্রান্সফরমার এ এবং বি এর ইম্পিডেন্স দেওয়া আছে, পার ইউনিট দেওয়া থাকুক আর যাই থাকুক না কেন, কিন্তু একটা দুইটা কি সমান নাকি আলাদা আলাদা ইম্পিডেন্স দেওয়া আছে? দেখো তো, জেড এ আছে এটা, জেড বি আছে এটা, তাহলে দুইটা ইম্পিডেন্স কি সমান হইলো? তাহলে লোড শেয়ারিংটা আনব্যালেন্স করবে, তার মানে সমান লোড শেয়ারিং করবে না। এই জন্যই বলছি যেহেতু আনব্যালেন্স লোড শেয়ারিং করবে সেক্ষেত্রে আমাদের কত পার্সেন্ট ওভারলোডে চলবে আর কত পার্সেন্ট নর্মাল লোডে চলবে, মানে কম লোডে চলবে, সেটা আমাদের একটু বের করতে বলছে এই অঙ্কের ভিতরে আর কি বলছে। তাহলে এই লোড মানে ট্রান্সফরমার বি এর যে লোড আছে সেই লোডটা কত আর তার পাওয়ার ফ্যাক্টরটা কত সেটা বের করতে বলছে। আমরা সেইটাই চেষ্টা করছি বের করার জন্য, এই জন্য আমরা আসলে ওই সূত্র তিনটার সাহায্য নিচ্ছি। ওই সূত্র তিনটা একটা সূত্রতেই কিন্তু আমাদের হয়ে গেছে, আমাদের বাকি দুইটা লাগে না, বাকি দুইটা পরবর্তীতে লাগবে, আরো কিছু ম্যাথ আছে তার জন্য। বাট এখানে এই সূত্রটা দিয়ে সমাধান হয়েছে, কথা বুঝছো? বলো। বুঝতে পারিনি, আবার বলো। শেষের পার্ট, শেষের কথা বুঝতে পারিনি। জি। হুম একটা ট্রান্সফরমার ইনস্টল হয়ে গেছে, একটা ট্রান্সফরমার ম্যানুফ্যাকচার কোম্পানি তোমার সাপ্লাই দিয়ে দিছে, অর্থাৎ তৈরি করে ফেলছে। এখন এইখানে কখনোই কি ইম্পিডেন্স সংযোগ, ইম্পিডেন্স বিচ্ছিন্ন করা সম্ভব? কোনো তার কি খুলবা, কোনো তার কি তার সাথে লাগানো সম্ভব বলো? না, এটা কখনোই সম্ভব না। এই জন্য আমরা কিভাবে এটা করব, এই জন্য যা আছে তাই আমরা নিয়েছি, ঠিক আছে? তাহলে এই একটা ম্যাথ আমরা করলাম, আর সূত্রগুলো একটু দেখো, আগামী ক্লাসে হয়তো আর কয়েকটা ম্যাথ করব, তাহলে হয়তো শেষের দিকে চলে যাবে।